আমাদের আগে আসলে দেখতে হবে যে এই গানটা কখন রচনা হয়েছিল, কোন প্রেক্ষাপটে রচনা হয়েছিল। সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে বঙ্গভঙ্গ রদ করার জন্য আমাদের এই বাংলাকে আবারও ভারতবর্ষের অধীনে আনার জন্য তারা এই গানটা রচনা করেছিল। তো আমরা এই বাংলায় সেই গানটাকে কখনোই আমাদের জাতিসংগীত হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তবে বর্তমান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে ভঙ্গু অবস্থা, এই সময়টাতে এটা নিয়ে কথা বলাটা খুব বেশি যৌক্তিকতা আমি মনে করি না। তবে আমি মনে করি যে এটা অবশ্যই এটা চেঞ্জ করা উচিত এবং এটা প্রয়োজন। যদি চেঞ্জ করতে হয় তবে আসলে এটার পরিবর্তনটা কি পুরো জাতিসংগীত পরিবর্তন করতে হবে নাকি এর কিছু বিশেষ কিছু লাইন? বিশেষ কিছু একটা গান তো একজন লিখে গেছে, এখন আমি এটা বিশেষ কিছু লাইন লিখে তো নিজের নাম দিতে পারবো না, এটা তো জানি একটা কপিরাইট আইন আছে। তো সেইখানে অবশ্যই যদি চেঞ্জ করতে হয় তো সম্পূর্ণভাবে নতুনভাবে আমার নিজের দেশের এই বাংলার বুকে যত অনেক ভালো ভালো গায়ক আছে তাদের গান নিব, তারা বললে তারা অবশ্যই দিবে। ইন্সপায়ারেশন অনেক গান আছে, আমার সেটা নিতে পারি অবশ্যই। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে আসলে শুনছিলাম যে তিনি কিন্তু পরিবর্তন চায়। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সকলে কি এই তার কথার সাথে একমত পোষণ করছেন? দর্শক, এই সিদ্ধান্তে আসলে এখানে যারা রয়েছেন সংখ্যাগরিষ্ঠ দিক থেকে কিন্তু জাতীয় সঙ্গীতের সেটি কিন্তু পরিবর্তন চায় বলছে, তবে সেটি কিন্তু এই মুহূর্তে নয়। তবে দর্শক, আবার অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। এরকম বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে এই শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শুনবো নতুন বাংলাদেশের গল্প। এবং আজকে যে বিষয়টি সেকেন্ড টাইম নিয়ে একটি কথা কিন্তু চলছে, সেই বিষয়টি নিয়ে একটু আমরা শুনতে চাই। এই বিষয়টি নিয়ে কে বলবেন? জি, যদি একটু বলতেন। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরে নিতে পারেন। আজকে মূলত আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর ব্যাপারে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটা দেওয়া হয়েছিল, কিন্তু যেটা 2014-15 সেশন থেকে বন্ধ করে দেওয়া হয়। সেটা খুবই অযৌক্তিক কিছু কারণ দেখিয়ে প্রশাসন আমাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে এই দাবিটা তারা নিয়ে নেয়, তারা বৈষম্য সৃষ্টি করে এক প্রকার। তো এখানে তারা যেসব কারণ দেখিয়েছে, যেটা আমরা যদি একটু বিবেচনা করে দেখি অবশ্যই সেটা অযৌক্তিক একটা ব্যাপার। তারা মূলত 3টি কারণ দেখায় এবং 3টি কারণের বিপক্ষে আমরা কিছু যুক্তি তুলে ধরি তাদের সামনে। কিন্তু এই 1 দশক ধরেই প্রায় বিভিন্ন ধরনের সাধারণ শিক্ষার্থীরা এর বিপরীতে যখন কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়। তারা চাচ্ছিল যে এই যৌক্তিকতা জিনিসটি তারা অযৌক্তিকে পরিণত করার। তো আমরা আপনি কি মনে করছেন এটি এখনো কি বৈষম্য, এই বিষয়টি কি অবশ্যই আমি মনে করি, বা আমাদের সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে এটা অবশ্যই বৈষম্য রয়েছে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য সবসময় দূর করার একটা থাকে, এখতিয়ার থাকে, তারা সবসময় এখান থেকে তারা সবার আগে এগিয়ে যায়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটা চালু হোক, এখান থেকে বৈষম্যটা দূর হোক। এই বৈষম্যটা শুরু থেকে এখানেই শুরু হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে তো আরো অভ্যন্তরীণ কিছু বৈষম্য থাকে। আমরা সব ধরনের বৈষম্যই এখান থেকে নিরসন করতে চাচ্ছি, আপাতত আমাদের এটুকু ইচ্ছা। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একবার দেওয়ার পরে আর দ্বিতীয়বার সুযোগ কিন্তু ছিল না। সেই জায়গা থেকে কিন্তু এই শিক্ষার্থীরা আবারও চাচ্ছে যাতে দ্বিতীয়বারও পরীক্ষা, যদি কেউ প্রথমবার উত্তীর্ণ না হতে পারে, সুযোগ না পায়, তবে কিন্তু দ্বিতীয়বার আবার যাতে পরীক্ষা দিতে পারে, সেই বিষয়টিকে কিন্তু তারা সামনে রেখে কথা বলছে। আপনারা কি সবাই এটার সাথে একমত? দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনলাম যে তারা কিন্তু এটার সাথে একমত। তবে দর্শক, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে কোঠা বিরোধী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এটার ঠিক যখন এটার পূর্ণতা পায় এর পরে কিন্তু অনেক শিক্ষার্থীদের মুখে একটি স্লোগান শুনতে পেয়েছিলাম, সেটি হচ্ছে 7 সিস্টার নিয়ে। এবং এটি নিয়েও কিন্তু আসলে ভারত বেশ উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে আমরা দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই এবং শুনতেও চাই যে তারা আসলে এই 7 সিস্টার নিয়ে আসলে কি বলছে। এটি নিয়ে কে বলবেন? জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন আমরা সাম্প্রতিক যে জনতারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, এই স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে আমরা দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পেরেছি, জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে অঙ্গ প্রদেশ রয়েছে 7টা প্রদেশ, 7 সিস্টার্স,
7টা রাজ্য নিয়ে প্রতিষ্ঠিত। তো এই 7 স্টার্স ভারত থেকে নিজস্ব আলাদা রাষ্ট্র করতে চাচ্ছে, তারা চাচ্ছে যে নিজস্ব আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তাদের সাংস্কৃতিক কালচার এগুলো সবই বাংলাদেশের সাথে সম্পৃক্ত। তো আমরা চাচ্ছি যে এই 7 সিস্টারকে যদি আমরা যদি পারা যায়, আমাদের সংস্কৃতি, তা আমাদের কালচারাল, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের গণতন্ত্র সব কিছুই যখন এই 7 সিস্টার্সের সাথে সম্পৃক্ত মিলে যাচ্ছে, তখন আমরা চাচ্ছি যে এই ভারতের যে অন্যায় অত্যাচার আমাদের এই বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্রের ওপর, আমরা চাচ্ছি যে 7 সিস্টার্সকে বাংলাদেশের সাথে যুক্ত করতে। তাহলে আমাদের বাংলাদেশ এবং এই 7 সিস্টার্স মিলে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন হবে এবং ভারতকে প্রতিরোধ করা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানি যে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, এর আগে পূর্ববর্তী যে ম্যাপ ছিল সেই ম্যাপের মধ্যে কিন্তু এখন যে বাংলাদেশ দেখছেন সেই বাংলাদেশ কিন্তু তখন ছিল না, তখন কিন্তু এর আয়তন আরও বেশি ছিল। তো এই 7 সিস্টার নিয়ে আর আপনি কথা বলতে চেয়েছিলেন আপনি? আচ্ছা, এই 7 সিস্টার কি আসলে বাংলাদেশের সাথে যুক্ত, যিনি এই একজন শিক্ষার্থী যেমনটা বলছিল, এটা কোনো সুযোগ আছে কিনা, বা এটা আসলে আইনত বা এটা আন্তর্জাতিকভাবে এটা কোনোভাবে এটা স্বীকৃত হয় কি? আন্তর্জাতিকভাবে আসলে এখন স্বীকৃত না, কারণ এখন এটা অন্য একটি দেশের অন্তর্ভুক্ত রাজ্য। তো আমরা এখন বলতে পারি, তো একটা সময় ছিল, সেটা এখন আর বলার সুযোগ নেই, যেহেতু একটা দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তবে বাংলাদেশের সংবিধান যেটা আছে যে আমরা যদি কোনো একটা রাষ্ট্র স্বাধীনতাকামী সংগঠনকে আমরা যে কোনো সময় সহায়তা দিতে পারবো। আমরা জানি যে 7 সিস্টার্সে অনেকগুলো স্বাধীনতাকামী সংগঠন আছে যারা নিজেদেরকে স্বাধীন করতে চাচ্ছে। তো বাংলাদেশ সরকার অবশ্যই পারবে তাদেরকে সহযোগিতা করতে যদি চায়, কারণ দুইটা রাষ্ট্রের পাশাপাশি যখন তাদের সম্পর্কটা হতে হবে বন্ধুত্বের, সেখানে যদি বন্ধুত্বের সম্পর্ক না হয়, তারা একটা দেশকে ডমিনেট করতে চায়, তবে অবশ্যই সেই দেশ তাদের বিরুদ্ধে যত রকম ব্যবস্থা দরকার আইনতভাবে সকল কিছু নিবে। এবং সেটা নেওয়ার জন্য যদি একটা দেশের অঙ্গরাজ্যে স্বাধীনতাকামী সংগঠনকে সহায়তা করতে হয়, তাদেরকে স্বাধীন করতে হয়, অবশ্যই করবে। আমাদের নিজের সার্বভৌমত্বের উপর, নিজের মানুষের উপর যদি কেউ আঘাত আনে, আমরা তো সেটা ছেড়ে দিব না, আমরা অবশ্যই কথা বলবো, দেশের প্রতিটা মানুষ তার বিরুদ্ধে কথা বলবে। এবং আমি মনে করি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদের সাথে এই বৈষম্য দূরীকরণ না করে, তাহলে আমাদেরকে ঠিকমতো পানি বন্টন না দেয়, এইভাবে যদি না বলে যে কোনো সময় বাদ ছেড়ে দেয়, তারপর বর্ডারে এইভাবে মানুষ হত্যা করে, অবশ্যই আমরা পদক্ষেপ নিব। যদি বাংলার যত সেনাবাহিনী আছে তার সাথে এই সাধারণ জনতাও জড়িত হবে ইনশাআল্লাহ। এবং আমরা চাই না কোনো ধরনের সহিংসতা করতে, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। যদি না হয় সেজন্য আমাদের 7 সিস্টার্স কেন, যদি দরকার হয় পুরো ভারতের বিরুদ্ধে আমরা স্টেপ নেব ইনশাআল্লাহ। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন যে 7 সিস্টার নিয়ে আসলে শিক্ষার্থীরা যেভাবে বলছে এবং তারা যেভাবে দেখছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের মাঝে বলতে চাই, যেমন বাংলাদেশ কিন্তু এখন নতুনভাবে নতুন আঙ্গিকে এগিয়ে চলছে এবং সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের কোন কোন জায়গাগুলোতে সংস্কার দরকার সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে। এখানে একজন শিক্ষার্থী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশে আসলে কোন জায়গাটাতে সংস্কার, কোন জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন, এবং আপনি স্পেসিফিকভাবে একটা বিষয় একটু বলতে পারবেন? স্পেসিফিকভাবে যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় বিভিন্ন নতুন যে ইউনিভার্সিটিগুলো, ওই ইউনিভার্সিটিগুলো হলের যে সমস্যা আছে, তাছাড়া বিভিন্ন যে ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে আমাদের বর্তমান যে ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরা নিজেদের মেধার বিকাশ করতে পারতেছে না, এইগুলো দিকে একটু নজর রাখা উচিত সরকারের। যেহেতু একটা দেশের মূলত মেইন জিনিসটাই শিক্ষার্থীদের থেকে আসে, তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার যেটা মনে হয়, আমার যে প্রাক্তন যে কলেজ, ঢাকা কলেজ, ওইখানে হলের অনেক ফ্যাসিলিটিসের দরকার, কারণ ওখান থেকে বাংলাদেশে বড় বড় সেক্টরে অনেক অবদান রাখছে অনেক শিক্ষার্থী। তো সেই দিক থেকে আমি বিবেচনা করি প্রথমত শিক্ষা দিক থেকে যদি কোনো আপনার উন্নয়ন দরকার, ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে আপনার হলগুলোর উন্নয়ন বা অবকাঠামো, লেখাপড়ার জায়গাটা আসলে পরিবর্তন আনা দরকার। বিশেষ করে বর্তমান আমাদের উচ্চ মাধ্যমিকের যে আপনার ইয়াটা চলছে, ওইটার আমরা আগের যেটা ছিল সিলেবাস বা ওর বলে কি কারিকুলাম, ওই এনসিটিভির বিগত কারিকুলামে আমাদের ফিরে যাওয়া উচিত। তাহলে আমরা আমাদের জাতি অচিরেই
মানে সংকটের সম্মুখীন হব বা আমরা আগের মতো আমাদের লেখাপড়া মানে মানটা ধ্বংসের মুখে ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম শিক্ষাক্ষেত্রে তিনি যেমনটা বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে কিন্তু এখন সংস্কার প্রয়োজন, কারণ বেশ আমরা দেখেছি সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দুজন, এর মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম নাহিদ সহ এর পরবর্তী ছিলেন দীপুমণি, এদের আসলে হাত ধরে শিক্ষা খাতের যে অনিয়ম হয়েছে, যে ভঙ্গুর অবস্থা হয়েছে, সেই বিষয়গুলো থেকে কিন্তু তারা পরিবর্তন চায়। এবং এর সাথে আরও যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং বাংলাদেশ এখনকার যে বাংলাদেশ রয়েছে এবং সেই বাংলাদেশের কি কি আরো পরিবর্তন দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। একটু হ্যাঁ, না আপনি এখান থেকে বলতে পারেন। আমাদের ইনশাল্লাহ সরি হচ্ছে আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি যে গত 15 বছর ধরে আমাদের যে বাংলাদেশ, আমরা যে স্বপ্ন দেখতাম, আমাদের আসলে জন্ম থেকে মানুষের দেশের প্রতি একটা দেশপ্রেম থাকে, তেমনিভাবে বাংলাদেশের প্রতি আমাদের একটা দেশপ্রেম আছে। হ্যাঁ, হচ্ছে কি এখন আমরা যখন দেশের জন্য কিছু একটা করতে চাই বা দেশের একটা প্রতিটা সেক্টরে কিন্তু দেশের প্রথমত দুর্নীতি ছিল। এই যে ধরতে গেলেন যে আমাদের দেশে ধরেন যে আমাদের দেশে যে ইয়াগুলা যত ব্যবস্থা ছিল সব জায়গায় যে দালাল, তারপর যে অন্যায় অবিচার, সব এই যে মানুষ অন্যায় করতেছে, মানুষকে করতেছে, শিক্ষকরা সম্মান পাচ্ছে না। আচ্ছা, আমি বিষয়টা আপনি বলেন। হ্যাঁ, শিক্ষকরা সম্মান পাচ্ছে না, তার নিজ শিক্ষকরাই কি নিজ ক্যাম্পাসে ছাত্রদের হাতে বুলিংয়ের শিকার হচ্ছে। যে ছাত্রলীগ, আমাদের তাজউদ্দিন আহমেদের প্রতিষ্ঠিত সংগঠন ছাত্রলীগ, যে কিনা আমাদের দেশের জন্য যারা স্টুডেন্ট, হ্যাঁ ছাত্রলীগ কিন্তু দেশের জন্য অনেক বড় কাজ করেছিল, কিন্তু বর্তমানে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন এরা কি করতেছে, দেশের যত দুর্নীতি বা যত চাঁদাবাজি সব এরা করতে আছে। এরপর থেকে যে এখন বর্তমানে যে আমাদের বাংলাদেশ, এখন ইনশাল্লাহ আমরা নতুন করে স্বপ্ন দেখি যে আমরা জেনারেশন জেড, যে এই দেশ আমাদের সোনার খনির দেশ, এখানে ইনশাল্লাহ আমরা নতুন করে কিছু সাজাবো, নতুন নিজের মতো করে রাঙাবো। আমরা চাচ্ছি যে এই সোনার খনির দেশটাকে আমরা কি বিশ্বের মাঝে তুলে ধরার, এটাই আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিছু সংস্কারের কথা বলতে হ্যাঁ, চাচ্ছেন? আমি বলতে চাইছিলাম যে আমাদের এই যে কোটা আন্দোলনের যেসব হচ্ছে নিহত এবং আহত যে শহীদ ভাইরা আছে, পরিবার আছে, তাদের আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করবো এই সরকার যেন তাদের পাশে থাকে, তাদের পরিবারের পাশে থাকে। তাদের জন্যই আজ হচ্ছে এই স্বৈরাচার পতন, তাদের হাত ধরেই আমাদের এই বাংলাদেশ গড়ে উঠবে। আমরা আশা রাখছি বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ সামনে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই বাংলাদেশের সংস্কার আসুক। দর্শক, আপনারা শুনছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, এবং তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম তারা কেমন বাংলাদেশ দেখতে চায় এবং তাদের চোখেই যে বাংলাদেশ রয়েছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। দর্শক, আজকের মতো এইখান থেকে বিদায় নিতে চাই, আর আমরা পরবর্তীতে আবারও এরকম সুন্দর সুন্দর কোনো বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন আমাদের সাথে থাকুন এবং যারা এতক্ষণ ধরে দেখছিলেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।